হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের 2 নম্বর মডেল কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 548। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় বের করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি a সমান হয় p * 1 + r / 100 হোল টু দি পাওয়ার n। যেখানে a কি, এখানে এ হচ্ছে সুদ প্লাস আসল। এখানে দেখো সুদ প্লাস আসল কত বলেছে 121 টাকা, তাহলে a সমান 121, আসল p সমান হচ্ছে 100 টাকা, সুদের হার 10% বের করতে হবে n এর মান, সময় বের করতে। মানগুলো এখন আমরা এখানে বসাচ্ছি। a সমান 121, p সমান হচ্ছে 100, 1 + r, r / 100, তাহলে r এর মান পেয়েছি কত 10/100 হোল টু দি পাওয়ার, বা 121/100 করলাম, 100 টাকে এই পাশে নিয়ে আসা হলো, 10 × 100, তাহলে 1 + 1/10 হোল টু দি পাওয়ার n সমান, এটা কত হচ্ছে দেখো 10 থেকে 10 আর একে 11, একবারে লিখে দিচ্ছি 11/10 হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 121 হচ্ছে 11 স্কয়ার আর 100 হচ্ছে 10 স্কয়ার, তাহলে 11/10 এর স্কয়ার তোমরা লিখতে পারি, সমান হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার। সূচকের নিয়ম থেকে আমরা পাবো n = কিভাবে হয়, যদি a টু দি পাওয়ার m যদি a টু দি পাওয়ার n হয়, সূচকের নিয়ম থেকে আমরা পাই m n, অর্থাৎ বেস গুলো যদি সমান হয়ে যায় তাহলে সূচকগুলো সমান হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2 বছর। অ্যানসার হচ্ছে অপশন বি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। পড়া হলো যে ফর্মুলাটা আমরা জানি a = p * 1 + r / 100 হোল টু দি পাওয়ার n, সেই ফর্মুলায় বসানো হয়েছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 16 25 এর মধ্য সমানুপাত। তাহলে আমরা ধরে নিচ্ছি 16 আর 25 এর মধ্য সমানুপাতই হচ্ছে x, মধ্য সমানুপাতে আমরা ধরে নিলাম x। অতএব কি পাবো, 16:x সমান x * 25, বা 16/x সমান হচ্ছে x/25, বা x² হবে কত 16 * 25। এটাকে আমরা স্কয়ার ফর্মে লিখে দিচ্ছি, তাহলে আর বর্গমূল করতে হবে না, নাহলে আবার গুণ করে বর্গমূল করতে হবে। 16 কে আমরা লিখতে পারি কত 4 × 4, আর 25 কে লিখতে পারি 5 × 5 হয়েছে, বা x সমান, তাহলে আমরা কি পাবো দেখো, বর্গমূল যদি করি 4 থেকে একটা 4 বের হবে, আর 5 আর 5 থেকে একটা 5 বের হচ্ছে, সমান হচ্ছে b হচ্ছে অ্যানসার। তোমরা এভাবেই করার চেষ্টা করবে, না হলে দেখবে গুণ করতে হবে, তারপর বর্গমূল করতে সময় লাগবে, এভাবে করলে একটু কম সময়ে হয়ে যায়। তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী যার AB / D এর অনুপাত দিয়েছে 2/3, ঠিক আছে। AB = D অনুপাত দেওয়া আছে এটা, তাহলে বাই ফর্মে লেখা হয়েছে। তাদের ক্ষেত্রফলের অনুপাত, দেখো ক্ষেত্রফল আর পরিসীমা দুটোর ক্ষেত্রে বলে দিই। প্রথমে বলে দিই পরিসীমা। দুটি ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে পরিসীমার অনুপাত অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে, কি বললাম, পরিসীমার অনুপাত, পরিসীমা অনুপাত সমান হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত, সমান হচ্ছে অনুরূপ বাহুগুলি। বোঝা গেছে? তাহলে কি বললাম, দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে পরিসীমার অনুপাত সমান হচ্ছে অনুরূপ বাহুগুলির, আর ক্ষেত্রফলের অনুপাত এখানে অঙ্ক হিসেবে করি ABC। এই ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ DEF এর ক্ষেত্রফলের অনুপাত সমান হয় অনুরূপ বাহুগুলি বর্গের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এখানে অনুরূপ বাহু AB আর DE বলেছে, তাহলে AB এর স্কয়ার বাই হচ্ছে DE এর, তাহলে কি হলো, পরিসীমার অনুপাত হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান, আর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে
অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে 2/3 স্কয়ার সমান 4/3। 4/3 সমান হচ্ছে 4/3 কেন 2 স্কয়ার 4 আর 3 স্কয়ার হচ্ছে 9, তাহলে 9 থাকছে নিচে আর উপর হচ্ছে 4 4, তাহলে 4:9 হচ্ছে आंसर। বোঝা গেল? তাহলে অপশন দেখে নাও, অপশন এ তে দিয়েছে, তাহলে आंसर হচ্ছে অপশন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। দিয়েছে এখানে tan theta into tan 2 theta is equal to 1 আর বের করতে হবে এটা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা থিটার মান বের করব। তাহলে কিভাবে বের করব? বা tan থিটা সমান হচ্ছে এই টেনটাকে যে কোনো টেন নিয়ে যেতে পারে, এই টেনটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 1/tan tan থিটা সমান হচ্ছে 1/tan থিটা সমান হয় cot থিটা, cot, ঠিক আছে, বা tan থিটা সমান হচ্ছে cot কে আমরা এইভাবে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় এখানে দিয়েছে 2 থিটা, সূত্রটা হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা। তোমরা সব ফর্মুলাগুলো জানো। আর একই রকম ভাবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমানও আমরা লিখতে পারি tan থিটা। এখানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা জায়গা লিখছি tan 90 ডিগ্রি মাইনাস, বোঝা গেল? তাহলে tan আর cot এইখান থেকে আমরা থিটার মান বের করছি। তাহলে tan tan কাটছে, তোমরা কিন্তু দাগ দিয়ে কাটবে না, এটা ইনভার্স নিয়ে কাটতে হয়, যেহেতু তোমাদের সিলেবাসে ইনভার্স নেই। তোমরা পরের লাইনে থিটা ইজ ইকুয়াল টু একবার ডিরেক্টলি লিখে হয়েছে, বা 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু কত 45। ও ভুল হলো, দেখো 2 থিটা এটা যদি আসে তাহলে কত আসবে 3 থিটা আসবে। এই থিটা আর 2 থিটা তাহলে 3 থিটা, তাহলে পাবো কত 90/3 সমান থিটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা মান বসাবো, sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা সমান sin স্কয়ার 2 ইনটু থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, থিটার জায়গায় বসালাম 30 প্লাস tan স্কয়ার 2 ইনটু হয়েছে সমান কি পাচ্ছি sin স্কয়ার 2 গুণিত 30 করলে 60 আর sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কয়ার। আমরা মান জানি sin 60 এর মান হয় √3/2 স্কয়ার আছে স্কয়ার করলাম প্লাস tan 60 এর মান হয় তার স্কয়ার, তাহলে √3 স্কয়ার যদি করি তাহলে পাচ্ছি আমরা কত 3, আর নিচে 2 স্কয়ার করলে পাচ্ছি কত 4 প্লাস এখান থেকে কত পাচ্ছি দেখো 3 এর √3 তার স্কয়ার, তাহলে 3 ঠিক আছে সমান দেখো 3 কমন নিলে হয়ে যাচ্ছে, তাহলে 1 এর 4 প্লাস 1 বা তোমরা কোথাও উপরে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পাচ্ছি কত 4, 1 এ 4 1 এ 5, তাহলে 5 3 15/4, 15/4 ভগ্নাংশ যদি আমরা করি তাহলে পাবো কত 3 পূর্ণ 3 4 12, 3 পূর্ণ 12 হচ্ছে, তাহলে 3 3 পূর্ণ 3 ঠিক আছে, এটা হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে এটা 3 পূর্ণ 3 4, তাহলে आंसर হচ্ছে অপশন বি। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের আয়তনের অঙ্ক। তাহলে অন্তর্লিখিত আর পরিলিখিত ঘনকের আয়তনের অঙ্ক আছে, এটা দেখো সে বৃত্তের অঙ্ক তোমরা 9 এ পড়েছো। তার গোলকের অন্তর্লিখিত ঘনক, তাহলে গোলকের প্রথমে হচ্ছে ভেতরে ঘনক, এটা হচ্ছে প্রথম কেস। আর পরিলিখিত বলতে বাইরে, তাহলে ছবি হবে এরকম, গোলক তার বাইরে রয়েছে বড়, ঠিক আছে। এখন দেখো যখন ভেতরে থাকছে
ঘন, তখন আমরা কি পাচ্ছি, ঘনকের কর্ণ সমান, ঘনকের কর্ণ এর ক্ষেত্রে লিখি কর্ণ সমান হচ্ছে, এখানে বৃত্ত তো হচ্ছে না, এখানে কি গোলক, তাহলে গোলকের এখানে যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি, বাহু সমান হচ্ছে, আশা করি আর তোমাদের কোনো বুঝতে সমস্যা নেই। কি কি পেলাম, এই ক্ষেত্রে পেলাম কর্ণ সমান ব্যাস, আর এই ক্ষেত্রে পেলাম বাহু সমান ব্যাস। তাহলে প্রথমে আমরা ধরে নিই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ গুলোকে ব্যাসার্ধ সমান ধরে নিলাম, তাহলে ব্যাস সমান হবে কত, 2r, ব্যাস হচ্ছে 2r। এক্ষেত্রে তো আমরা বাহু সমান পেয়ে গেলাম, তাহলে বাহু সমান কত পেলাম, 2r। আয়তন বের করতে কোনো সমস্যা নাই, তাহলে পরিলিখিত ঘনকের আয়তন আমরা পেয়ে যাবো, তাহলে আয়তন v2 ধরলাম, তার কারণ অন্তর্লিখিত ক্ষেত্রে v1 ধরবো, v2 ধরলাম, তাহলে v2 ঘনকের আয়তন সমান কি, বাহুর কিউব, তাহলে 2r কিউব যদি করি তাহলে আমরা কত পাবো, 8, 8। এরপর দেখো কর্ণ, এটা হচ্ছে ব্যাস, কর্ণ সমান যদি ব্যাস হয় তাহলে এটা সমান হচ্ছে কত, এটা সমান 2r। বাহু যদি আমরা এ ধরে নিই, বলতে ঘনকের বাহু যদি আমরা ধরি এ, বাহু সমান আমরা ধরলাম, তাহলে কর্ণ সমান কত হবে, এ রুট 2, তাহলে এ রুট 2 সমান হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো এ, যদি আমরা না পাই তাহলে আমরা আয়তন বের করতে পারবো না, তাহলে এ সমান কি পাচ্ছি, এ সমান হচ্ছে 2r বাই হয়েছে সমান, যদি ভাগ করি তাহলে আমরা পাবো রুট 2 হয়ে গেল। এরপর আমরা বের করবো আয়তন, তাহলে v1 সমান কত হচ্ছে, বাহুর কিউব, তাহলে রুট 2 আর এর সমান 2 রুট 2, বের করতে হবে কি, আর v1 is to 3, তাহলে v1 সমান পেলাম 2 রুট 2 আর কিউব is to, v2 সমান হচ্ছে 8 আর কিউ কাটছে, আর এখানে কাটছে দেখো 2, 4 হয়েছে। এখন অপশন গুলো আমাদের দেখতে হবে কি হিসেবে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কি, রুট 2 is to, ঠিক আছে। এখন আমাদের অপশন গুলো দেখে তারপর, এখন দেখো এটাকে যদি আমরা অপশনের মতো করে ভাঙি তাহলে এরকম লিখতে পারি, 2 is to 4 কে আমরা এরকম লিখতে পারি 2 into root 2 into root 2, তাহলে এই রুট 2 সঙ্গে এই রুট 2 কাটছে, তাহলে পড়ে থাকছে কত, 1 is to 2 root 2, ঠিক আছে। এটা দেখো অপশন এ তে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে অ্যান্সার। যদি 2 নাম্বার কোশ্চেন পড়তো তোমরা এভাবেও লিখে রাখলো, কোনো সমস্যা, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেব। পরের কোশ্চেন বলেছে ওজাইভ লেখচিত্রটি হলো, ওজাইভের সাহায্যে আমরা কি বের করি, তা হচ্ছে মধ্যমা, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ, বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হলে সময় বের। সরল সুদের ক্ষেত্রে সুদ সমান পি আর বাই 100, দেওয়া আছে কি আর এর মান দেওয়া আছে 135, এত টাকার বলেছে, বলতে পি সমান হচ্ছে 900 টাকা, সুদের হার ছোট আর সমান 6%, তাহলে বা মানগুলো বসালে আমরা কি সমান পেয়ে যাব, আর সমান কি 135, পি সমান হচ্ছে 900, টি এর মান বের করব, ছোট আর এর মান দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি করি, 0 0 কাটছে, আর দেখো কি কাটবে,
এটাকে আগে 3 দিয়ে কেটে দিই, তাহলে 2 থাকছে, আর 4 45, আর 9 5 বা পেলাম কি 2r ইজ ইকুয়াল টু 5 বা t ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2 সমান 2 পূর্ণ 1/2, বা তোমরা যদি মাসে করো তাহলে হবে কত, 2 বছর 6 মাস, 2 বছর, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে অনুবন্ধীকরণ এটা, ঠিক আছে। অনুবন্ধীকরণী বলার আগে তোমাদের বলি যে অনুবন্ধীকরণী আর হচ্ছে পূরককরণী, ঠিক আছে। অনুবন্ধীকরণীকে তো পূরককরণী বলে, এটা দেখবে অনেক জায়গায় অনুবন্ধীকরণীর পরিবর্তে পূরককরণীও থাকে। আর দেয় যে করণী উৎপাদক নিরসক, দুটো জিনিসই বলি একটু ডিটেলে। দেখো অনুবন্ধীকরণী, আমরা যদি করণীকে সাধারণ রূপ হিসেবে প্রকাশ করি তাহলে কি জানি, প্রথমে মূলদ সংখ্যা, তারপর প্লাস বা মাইনাস সাইন থাকে, তারপর হচ্ছে মানে প্রথম হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যোগফল, এটা হচ্ছে করণীর সাধারণ। অনুবন্ধীকরণী কি, অনুবন্ধীকরণের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা হিসেবে যদি বলি তাহলে এরকম যে অনুবন্ধীকরণী আমরা তখনই বলবো যখন দুটোর যোগফল আর গুণফল যখন মূলদ সংখ্যা হবে তখন তাদের বলা হবে, বললাম যোগফল আর গুণফল যেন মূলদ সংখ্যা, যোগও হতে হবে মূলদ সংখ্যা আর গুণও হতে হবে মূলদ, তখন হবে অনুবন্ধী। আর একটা রইল হচ্ছে উৎপাদক, কোন নিরসক উৎপাদক, সেটির ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যোগফল যদি মূলদ সংখ্যা হয় তখন সেটা হয় করণী উৎপাদক। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, দেখবো আমাদের প্রথম কাজ হবে যে করণী দেওয়া আছে সেই করণী কি ফর্মে দেওয়া আছে, a প্লাস রুট বি এই ফর্মে দেওয়া আছে না নেই, যদি না থাকে এই ফর্মে আমরা নিই, ঠিক আছে। তারপর করব কি, যে অমূলদ সংখ্যা অর্থাৎ রুটের মধ্যে রুট দিয়ে যে সংখ্যাটি রয়েছে তার সামনের দিকে সাইনটা আমরা চেঞ্জ, বোঝা গেল। তাহলে কি বললাম, যে রুট আকারে যে সংখ্যাটি রয়েছে তার আগের যে সাইনটি আছে সেই সাইনটি আমরা চেঞ্জ করব, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, ব্যাস। তাহলে এখানে দিয়েছে কত, √5 মাইনাস 1। প্রথমে আমাদের কাজ কি হবে, a প্লাস রুট এই ফর্মে নিতে হবে। তাহলে এখানে a বলতে কি মূলদ সংখ্যা, এখানে মূলদ সংখ্যা কত 1, তাহলে -1 সামনে প্লাস, দেখো এই ফর্মে চলে এসেছে। এরপর কি বললাম, যে রুট বলতে অমূলদ সংখ্যার সামনের যে সাইন রয়েছে সেই সাইন আমরা চেঞ্জ করব, অর্থাৎ এখান থেকে পাবো 1 -1 -2, এটা হচ্ছে ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে -1 -2, এটা হচ্ছে এরপর যেটা তোমাদের বলছিলাম করণী উৎপাদক নিরসক। এখন আমরা যদি এটাকে দেওয়া আছে কত √5 -1, যদি আমরা চেঞ্জ করি শুধুমাত্র এই সাইনটা, তাহলে আমরা কি পাচ্ছি √5 মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস, এটা হয়ে গেল। এখান থেকে এটা যদি বলো অনুবন্ধীকরণ, তাহলে কেন কি বললাম তোমাদের, যোগফল আর গুণফল যেন মূলদ, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, ঠিক আছে। তাহলে সেটা কি, তাহলে এখানে যোগফল আর গুণ করলে কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো, তার কারণ এটা কি হোল স্কয়ার ফর্মের 5 এর স্কয়ার -1, সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি 5 -1, কিন্তু যোগফলটা অন্য, তাহলে এটি হচ্ছে কি করণী উৎপাদক নিরসক, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে বৃত্তের সকল ব্যাস বিন্দু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, সমস্ত ব্যাস কি কেন্দ্র দিয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তি, প্রথমে আমাদের দেখতে হবে যে 89 ডিগ্রি কোণের পূরক কোণ, তারপর তার বৃত্তি,
বৃত্তীয় মান বলতে পাই রেডিয়ানের মধ্যে। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি, বললাম দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুটোকে বলা হয় পরস্পরের পূরক। এখানে এ আর বি দুটোর সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এ আর বি এই দুটো কোণকে বলা হয় পরস্পরের। তাহলে এখানে একটি কোণ দিয়েছে কত? 98 ডিগ্রি। তাহলে অন্য কোণটি কত হবে? দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে কি 99 ডিগ্রি কোণের পূরক। তাহলে এর বৃত্তীয় মান আমরা ফর্মুলা কি জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এটা হচ্ছে শর্ত, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে। তাহলে আমার 1 ডিগ্রি বৃত্তীয় মান বলতে রেডিয়ানে বের করতে হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই সি বাই ডিগ্রি পাই সি বাই 180। তাহলে এটা অ্যান্সার পেলাম কি পাই সি বাই। পরের কোশ্চেন কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, উচ্চতা এইচ, চোঙটির ভূমির ব্যাসার্ধ আমাদের। তাহলে আমরা ধরে নেব ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান ধরে নিলাম। তাহলে আয়তন লম্ববৃত্তাকার চোঙ বলছি, তাহলে চোঙের আয়তন কি হয়? পাই আর স্কয়ার এইচ। আছে এখানে এইচ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। মান দেওয়া নেই, ভি আয়তন বলেছে আর এইচ উচ্চতা বলেছে। এখান থেকে আমরা সহজে আর এর মানটা পেয়ে যাব। কিভাবে? পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু ভি, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু ভি বাই পাই এইচ, বা আর সমান 12 বাই। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? তাহলে পেলাম কি ভি বাই পাই এইচ, রাইট? যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভি, এখানে শুধু হবে ভি, বুঝলি? ঠিক আছে, এবার দেখো সংখ্যাগুরু মান। যদি কোনো পরিসংখ্যা বিভাজন তালিকা থাকে বা পরিসংখ্যা বিভাজন থাকে, পরিসংখ্যা বিভাজন বলতে কি কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকে, তার মধ্যে যেগুলো বেশিবার থাকে, বেশিবার বলতে আমরা যদি ধরি একটা সংখ্যা তথ্য যদি ধরি 1 2 3 5 2 1 1 1 4 5 এরকম যদি একটা তথ্য আমরা ধরি, সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যাটা বেশিবার। এখানে দেখো আমরা যদি দেখি পরিসংখ্যা তো সেটি, আমরা যদি এখানে দেখি তাহলে কি পাবো? 2 এর পরিসংখ্যা কত? 3 এর পরিসংখ্যা 1, আর 1 এর পরিসংখ্যা 1 2 3 4। তাহলে যতবার রয়েছে সেটি হচ্ছে তার পরিসংখ্যা। 5 এর পরিসংখ্যা কত? তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে কি যার পরিসংখ্যা বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো 1 এর পরিসংখ্যা সব থেকে বেশি 4, আর বাকি 2 রয়েছে, 1 রয়েছে, 5 রয়েছে। তাহলে কি বললাম? কোন তথ্যের ক্ষেত্রে যার পরিসংখ্যা বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু। তাহলে এই তথ্য হিসেবে সংখ্যাগুরু মান হচ্ছে কত? 1। আশা করি সংখ্যাগুরু মানের কনসেপ্ট বোঝা গেছে। কি বললাম? কোন তথ্য যদি দেওয়া থাকে সেই তথ্যের যার পরিসংখ্যা বেশি সেই সংখ্যাটিকে বলা হচ্ছে। আর এই যে এখানে যেমন 2টি রয়েছে তাহলে তার ক্ষেত্রে হচ্ছে 3 দুইষ্টক তথ্য। হয়েছে? পরের কোশ্চেন সপ্তম বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। এটা হবে না, কমপক্ষে হচ্ছে 2 জন লোকের প্রয়োজন। কমপক্ষে 2 জন বলতে 2 জন বা তার কমপক্ষে 2। তাহলে এটা যদি সঠিক উত্তর হয় তাহলে কমপক্ষে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, সমীকরণে বীজ দুটি অমূলক। একটু অমূলক সংখ্যার কনসেপ্টটা তোমাদের। অমূলক সংখ্যা আমরা সাধারণভাবে জানি কি রকম? আমরা সংখ্যা হিসেবে যখন বলি কি যে সমস্ত সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলক সংখ্যা। ঠিক আছে, যেখানে q নট ইকুয়াল টু 0, এর উল্টোটা হচ্ছে অমূলক সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p বাই q ফর্মে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলক সংখ্যা। কিন্তু আমরা দেখি কি হিসেবে যে রুটের মধ্যে যেগুলো আমরা বর্গমূল করতে পারি, যেগুলোর বর্গমূল আমরা করতে পারি না।
সবসময় মনে রাখবে অমূলত সংখ্যার সঙ্গে যদি আমরা মূলত সংখ্যা যোগ করি তাহলে সেটা সবসময় হবে কি বললাম আরেকবার বলছি যে অমূলত সংখ্যার সঙ্গে কোনো যদি আমরা মূলত সংখ্যা যোগ বা বিয়োগ করি তখন সেটি হবে সবসময় অমূলত সংখ্যা। যদি আমরা ধরে নিই যে এ হচ্ছে একটা মূলত সংখ্যা, রুট বি একটি হচ্ছে মূলত সংখ্যা, তাহলে এ প্লাস রুট বি বা এ মাইনাস রুট বি এটি দুটোই হচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে এবারে এই সমীকরণের বীজগুলো আমরা তাহলে আমরা যদি সিধর আকারের সূত্র লাগাই তাহলে আমরা কি পাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। আগে তোমাদের একটু বলে দিই তারপর করছি। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ সেখান থেকে সিধর আচার্যের সূত্র যদি আমরা লাগাই তাহলে পাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই, ঠিক আছে। এটা হচ্ছে সিধর আচার্যের সূত্র থেকে আমরা সমাধান করলাম, অর্থাৎ এক্স এর মান বের। এখান থেকে আমরা এক্স এর মান বের। দেখো নিরূপক থেকে আমরা কি বলতে পারি, ডি গ্রেটার দেন যদি 0 হয়ে যায় তাহলে অর্থাৎ এখানে বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে সমীকরণের বীজদ্বয়ের বাস্তব আর অসমান। বাস্তব অসমান, ঠিক আছে। আর যদি ইকুয়াল টু 0 হয়, এর আগের ক্লাসে বললাম যে বাস্তব আর লিখছি না, বাস্তব ও সমান। আর লেস দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে গ্রেটার দেন যদি হয়ে যায় তাহলে হচ্ছে বাস্তব, তারপর মূলত অমূলত। এখান থেকে দেখো যদি আমরা আগে নিরূপকটাই বের করি তাহলে নিরূপক ডি ইকুয়াল টু কত পাবো, বি স্কয়ার। তাহলে বি স্কয়ার এখানে কত, মাইনাস 3 তার স্কয়ার মাইনাস 4ac 4 ইনটু a, এ মানে হচ্ছে কত 5, সি মানে কত হচ্ছে মাইনাস, তাহলে সমান কত পাচ্ছি আমরা 9। দেখো মাইনাস আর এখানে মাইনাস তাহলে প্লাস প্লাস সমান হচ্ছে 29 আমরা পেলাম নিরূপকের মান। তাহলে গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয় বাস্তব আর অসমান। তাহলে বীজদ্বয় কি হবে, এবারে আমরা সিধর আচার্যের সূত্র লাগাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস স্কয়ার মাইনাস 4ac সমান আমরা পেয়ে গেলাম কত 29। তাহলে 29 বাই এই যে বি এর মানটাও বসিয়ে দিই তাহলে 3, ঠিক আছে। 2a এর মান হচ্ছে 5, তাহলে মানে পেলাম কি একটু কাটাকাটি হয়ে গেছে, পরিষ্কার করে লিখছি প্লাস প্লাস মাইনাস 2/12 বাই, তাহলে বীজগুলো কি কি হচ্ছে x ইজ ইকুয়াল টু 3 প্লাস 29 বাই 10, আরেকটা বীজ হচ্ছে প্লাস 3 মাইনাস 29। তোমাদের এক্ষুনি বললাম যে মূলত সংখ্যার সঙ্গে যোগ বা বিয়োগ করলে সবসময় যেমন মূলত সংখ্যা হয়, কিন্তু অমূলত সংখ্যার সঙ্গে যদি আমরা মূলত সংখ্যা যোগ করি তাহলে সবসময় সেটি হবে। তাহলে এটা হবে কি অমূলত সংখ্যা, এটা হবে অমূলত সংখ্যা, তাহলে বীজ দুটি হচ্ছে মূলত বলেছে, তাহলে অ্যান্সার কি হবে, ঠিক আছে। তাহলে একের অ্যান্সার হলো মিথ্যা আর দুইয়ের অ্যান্সার হলো। পরের কোশ্চেন দেখো, তাহলে এটা হচ্ছে মিথ্যা সত্য। এইবারটা কি বলেছে দেখো, যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তটিতে অঙ্কিত কোন স্পর্শক, এটা হবে পি বিন্দু, স্পর্শক পি বিন্দু আমি কোন স্পর্শক, ছবি আঁকলে তোমাদের ক্লিয়ার হবে। তো এরকম একটা বৃত্ত রয়েছে তার মধ্যে একটা বিন্দু পি রয়েছে, দেখো বলেছে কোন বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দু আমি হবে, তাহলে স্পর্শকগুলো সবসময় তো বাইরে হবে, পি বিন্দুকে কি করে স্পর্শক, পি বিন্দুকে তাহলে স্পর্শক করবে না বা পি বিন্দুকে আমি হবে না, তাহলে অ্যান্সার হবে কি, ঠিক আছে। বৃত্তের ভিতরে যদি কোনো বিন্দু হয়, কোন বৃত্তের কোন স্পর্শক ওই ভিতরের বিন্দু আমি হয়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে। তাহলে প্রথমেরটা ছিল কি মিথ্যা, তারপরটা হলো সত্য, তারপরটা হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি, ছায়ার দৈর্ঘ্য তোমাদের জানতে হবে যে কোন দিকে ছায়া
এটা ধরো কোনো একটি স্তম্ভ, ঠিক আছে, এপাশে সূর্য রয়েছে বা কোনো আলোক উৎস রয়েছে। এবার ছায়ার দৈর্ঘ্য যেটা পড়বে সেটা হচ্ছে সবসময় এইটা যেটা হয়, ভূমি লম্ব সবসময় হবে কি, যে খুঁটি বা দণ্ড বা টেলিগ্রাম পোস্ট যাই থাকুক না কেন, খুঁটি যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে সবসময় লম্ব, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে এটার মান কত হয় 90 ডিগ্রি। এরপর দেখো যে প্রথমে ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি কম ডিগ্রিটা সবসময় হচ্ছে দূরের দিকে, ঠিক আছে, তার কারণ ধীরে ধীরে বেড়ে এসে 90 ডিগ্রিতে পৌঁছবে, আর সেগুলো যত দূরে যাবে তত থিটার মান অর্থাৎ যে কোণ সেই কোণের মান। এখানে দেখো বলেছে প্রথমে ছিল 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য ছিল ধরো এ বি, যদি আমরা ঠিক আছে, তাহলে যখন কোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য ছিল কত? এরপর বলেছে বেড়ে 60 ডিগ্রি হচ্ছে, সামনে দিয়ে আসছে, এখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত? তাহলে কৃষি সবসময় হবে, যদি আমি কোশ্চেন আকারে বলি তোমাদের এরকম হবে যে থিটার মান উন্নতি কোণ যত কম হবে ছায়ার দৈর্ঘ্য তত বোঝা গেল, আর থিটার মান যত বাড়তে থাকবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? বৃদ্ধি পায়, এটা হবে মিথ্যা। এটার অ্যান্সার হচ্ছে পরের কোশ্চেন কি বলেছে, দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান, তাদের আয়তনের অনুপাত তাদের উচ্চতা দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। একটা শঙ্কু আর আরেকটা, তাহলে দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ আর উচ্চতা, একটির হচ্ছে উচ্চতা h1 আর উচ্চতা, একটির আয়তন v1 ধরলাম, অর্থাৎ তাহলে v1 সমান কি হবে, শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার, v2 সমান কত হবে 1/3 পাই r স্কয়ার, আয়তনের অনুপাত বের করছি, তাহলে v1 সমান হচ্ছে কত 1/3 পাই r স্কয়ার, h1 1/3 পাই r স্কয়ার। এখানে দেখো এটা কেটে যাচ্ছে, সমান কি পাচ্ছি h1 h2, তাহলে পেলাম h1 সমান কি আয়তন, তাহলে আয়তনের অনুপাত উচ্চতার অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে, ঠিক আছে। এরপর স্যার দেখো প্রথমে পেলাম মিথ্যা, তারপর সত্য, এবার স্যার দাগের অঙ্ক করছি, বলেছে প্রথম 5টি মৌলিক, দেখো মৌলিক সংখ্যা এটা তোমাদের জানতে হবে, মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলবো যেগুলো এক আর সেই সংখ্যা দ্বারা বিভক্ত, এক আর সেই সংখ্যা দ্বারা, তাহলে এক বাদ দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথম 5টি শুরু হবে কোথা থেকে, 2 3 5 7, এটা হচ্ছে প্রথম 5টি, তাদের গড় বের, তাহলে প্লাস করে দিলাম বাই 5টা সংখ্যা রয়েছে, দেখো 2 3 5 5 10, আর এখানে 18, তাহলে হচ্ছে 28 বাই 5, 28 বাই যদি 5 করি তাহলে 5 5 25, 25, তাহলে দশমিক 5.6, এখানে দিয়েছে কত 4.5, অ্যান্সার হচ্ছে 5.6 আর দিয়েছে 4.5, তাহলে তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার। অঙ্ক আর ফিজিক্স রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে 7797151981 এই নম্বরে তোমরা আমাকে পাঠাতে পারো। আর বললাম তোমাদের যে ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।